আমি যখন ভিডিওগুলো করা শুরু করি, তখন অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে এবং বিশেষ করে আমাকে ইনবক্সে অনেকেই নক দেয় যে, "ভাইয়া, আপনি এখন কি করেন? আপনি এখন কোথায় পড়াশোনা করেন?" দেখো, ১ম এ আমি আমার একটা খারাপ স্টোরি দিয়ে শুরু করি। আশা করি তোমাদের এই জিনিসটা মোটিভেশনের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। আমি সাদমান শাকিব। বর্তমানে পড়ছি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমার এখানে পড়ার কোনো ইচ্ছে ছিল না। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে অনেক বড় মেডিকেল কলেজে পড়ব। যখন পড়াশোনা করতাম সবসময় ভাবতাম যে কবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো, কবে অ্যাপ্রন পরবো, মানুষের জন্য কাজ করব। আমার মতো হয়তো অনেকেই এই স্বপ্নগুলো দেখে। কিন্তু আফসোস, আমি যখন বাংলাদেশ সেনাবাহিনী 85, 86, 87 এই প্রত্যেকটা লং কোর্সে যখন আমি প্রিলিমিনারি রিটেন টেকার পর আমি আইসিএসবির জন্য সিলেক্টেড হয়ে যাই, তখন চলছিল আমার অ্যাডমিশন সিজন। কিন্তু মনের ভেতর তখনও আশা জেগেছিল, যদি কখনো আর্মি অফিসার হতে পারি। একদিকে স্বপ্ন সাদা অ্যাপ্রন পরা, আরেকদিকে বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সেনা অফিসার। দুটো একসাথে তাল মেলাতে গিয়ে আমার মেডিকেল পরীক্ষা চলে এলো। আমি বুঝতে পারি না যে মেডিকেলের দিকে বেশি ভর দেব নাকি আইসিএসবির জন্য ভালো প্রিপারেশন নেব। মেডিকেল পরীক্ষা দিলাম, আশা ছিল যে চান্স হয়ে যাবে, কিন্তু না, সে ঘুরে বালি। মেডিকেলে কয়েক নাম্বারের জন্য চান্স পেলাম। এটা ছিল আমার সরকারি মেডিকেলের জার্নি। সরকারি মেডিকেলে চান্স না হওয়ার যেটা হতাশা, এটা রীতিমতো আমাকে প্রায় পাগল করে দেয়। আমি এটা নিয়ে এত ডিপ্রেশনে ছিলাম, আমি এটা নিয়ে এত আফসোস করেছিলাম যে পরবর্তী পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমার এটা খুব বিশাল ধরনের ইফেক্ট ফেলো। আমি পরবর্তীতে আইসিএসবি পরীক্ষা দিলাম, কিন্তু আফসোস, আইসিএসবি পরীক্ষাতেও আমি টিকতে পারলাম না। সামনে আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেখানে টিকলাম, কুয়েটে দিতে পারলাম না, কারণ তখন আমি বাংলাদেশ মেইন ফিশারিজ একাডেমিতে পরীক্ষা দিয়েছিলাম, আমার ভাইবা ছিল, ওখানে ফার্স্ট হয়েছিলাম। পরবর্তীতে মার্চেন্ট নেভি অর্থাৎ বাংলাদেশ মেইন একাডেমিতে পরীক্ষা দিই, যেটাতে আমি সারা বাংলাদেশে ১৭তম স্থান অধিকার করি এবং সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করি এবং আমি আর্ম ফোর্স মেডিকেলের চান্স। এখন ভাবতেছি যে কোথায় যাব। আমার কিন্তু প্রথমবার আইএসএসবি হয়নি, কিন্তু পরের বার আইএসএসবিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার হাতে আছে। আমার যেভাবে হোক আমাকে আর্মি অফিসার হতেই হবে। আমি এই জন্য গেলাম বাংলাদেশ মেইন একাডেমিতে। মেইন একাডেমিতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য যেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারি এবং আইসিএসবির ক্ষেত্রে যেন একটা ভালো একটা সুবিধা লাভ করতে পারি। কিন্তু আমি যখন বাংলাদেশ মেইন একাডেমিতে জয়েন করলাম, জয়েন করার যে ট্রেনিং, এটা রীতিমতো আমাকে পাগল করে দেয়। এত কষ্টকর ট্রেনিং, তারপরও স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যাওয়া। এদিকে আর্ম ফোর্স মেডিকেলে চান্স পাওয়ার পরও আমি সেখানে যাইনি, কারণ ওগুলো ছেড়েই আমি বাংলাদেশ মেইন একাডেমিতে জয়েন করি। তো সেখানে থেকে কয়েক মাস পর আমার আইসিএসবি কল আপ লেটার আসে, আমি আইসিএসবিতে যাই, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছি হওয়ার, কিন্তু এবারও হয়নি। খুব ভালোভাবে প্রিপারেশন নিতেও পারিনি। পরিশেষে আবারও একাডেমিতে চলে আসা এবং একাডেমিতে পরবর্তীতে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে একাডেমিতে আমার আর থাকা হয়নি। এভাবেই কেটে গেল আমার ২-৩ বছর। পরবর্তীতে আমি আবারও পরীক্ষা দিয়েই গুচ্ছে এবং গুচ্ছে পরীক্ষা দিয়ে স্টোরিটা ছিল অন্যরকম, কারণ একাডেমিতে লুকিয়ে লুকিয়ে বাসায় ফোন দিয়ে এই গুচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করার শুধুমাত্র সুযোগ পেয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল, কিন্তু সাবজেক্ট ভালো হয়নি, এই জন্য যায়নি। পরবর্তীতে গুচ্ছে মোটামুটি একটা মার্ক তুলে এখন একটা বিশ্ববিদ্যালয় আছে। দেখো, আমি খুব যে ভালো নাম করে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা খুব যে ভালো কিছু করি এমনটা না, যেটা বলতে আমার নিজের খুব খারাপ লাগে। আমার লাইফে এখনো অনেক হতাশা আছে, আমার লাইফে এখনো অনেক না পাওয়া আছে, তারপর আমি চেষ্টা করি ভালো কিছু করার। আমি আমার লাইফে যে কি পরিমাণ সংগ্রাম করেছি এবং কি পরিমাণ করে যাচ্ছি, এটা বলার ভাষা রাখি। তারপরেও আমি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো।
দিন শেষে শুধু তোমাদের একটা কথা বলি, জীবনে কখনো থেমে থেকো না। জীবনে পর্যায় আসবেই, কিন্তু তারপরে তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি এখন উঠে না দাঁড়াও, তাহলে দিন শেষে তোমার নিজের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার। আমার জীবনে এখন পর্যন্ত আমি যত কাজে ব্যর্থ হয়েছি, আমার মনে হয় না যে আমার এই বয়সে মানুষ এত কাজ শুরু করতে পারে। আমি যত ধরনের কাজ আছে, সব ধরনের কাজ চেষ্টা করেছি সফল হওয়ার জন্য। এমন কোনো সেক্টর নেই যেটা আমি নিয়ে কাজ করিনি। কিন্তু আফসোস, প্রতিটা ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। হয়তো আমার চেষ্টা কোনো গাফিলতি বা হয়তো নিজের দুর্ভাগ্য হতে পারে। তারপরেও বেঁচে তো আছি। তোমাদের জীবনে এরকম অনেক কিছু হবে। এমন অনেক সময় আসবে, মনে হয় যে মারা যায়, মনে হয় যে এই জীবনে বেঁচে থেকে কী লাভ? আমার দ্বারা কী সম্ভব? পরিবার থেকে গালি দেবে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কেউ মিশতে যাবে না। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। কিন্তু তারপরেও তো আমাদের বাঁচতে হবে, তাই না? আমরা তো আর আত্মহত্যা করতে পারি না। এটা তো মহাপাপ। জীবনে সবাই যে বড় হবে এমনটা নয়, সবাইকে যে বড় হতেও হবে এমনটা নয়। সবাই যদি বড় হয় তাহলে ছোট থাকবে কে? এই পৃথিবীটা আসলে বৈষম্যে ভরা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা করে, কাউকে দিয়ে কারো কাছে নিয়ে। হয়তো আমার মতো কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা হয়তো সব জায়গায় জীবন, হয়তো আমার মতো এরকম কিছু মানুষ আছে যাদের কপালটা হয়তো দুর্ভাগ্যে ভরা, যাদেরকে হয়তো আল্লাহ তাআলা একটা ভালো কিছু দিয়েও বেশি দিন বা বেশিক্ষণ রাখতে দেয় না, কেড়ে নেয়। কিন্তু কি আর করার? কাকে অভিযোগ জানাবো? বাঁচতে তো হবে। বাপ-মা আছে, ভাই-বোন আছে, সবার দিকটা তো দেখি। সবাই কত আশা করে নিয়ে আছে একটা ভালো কিছু করব। সামনে বিসিএস এবং অন্যান্য পরীক্ষা, চেষ্টা করতেছি ভালো কিছু করার। তোমরা সবাই দোয়া করো। আর জীবন যুদ্ধে কখনো থেমে থেকো না। যাও, যতটা পারো যাও। শুধু সফলতার জন্য নয়, অন্তত জীবন কত প্রকার এবং কি এবং জীবনে কত ধরনের বাধা-বিপদ আসতে পারে, সেসব জিনিস দেখার জন্য হলেও তোমার এই জীবনটাকে বয়ে বেড়াতে হবে। ভালো থেকো তোমরা এবং তোমাদের সকলের জন্য শুভকামনা।